এসএসসি 26 ব্যাচ কি অবস্থা সবার? সামনেই তো তোমাদের ফাইনাল বোর্ড পরীক্ষা। প্রস্তুতি কেমন চলছে আমাকে ঝটপট কমেন্টে জানিয়ে দাও। আর তোমাদের তো এবার শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, আমরা সবাই জানি। মাত্র তোমরা 6টা চ্যাপ্টার পাবে। এখান থেকে তোমাদের 7টি সৃজনশীলের মধ্যে 4টি সৃজনশীল করতে হবে। এই বিষয়টা তোমার কাছে মজার নাকি একটু চিন্তার? আমাকে কমেন্টে জানাও তো। আজকে আমি তোমাদেরকে চেষ্টা করব অ্যাকাউন্টিং এর একটা শর্টকাট সাজেশন দেওয়ার। এখান থেকে আমি কিছু বোর্ড শর্টলিস্ট করেছি যাতে পরীক্ষার আগে তোমরা দ্রুত এই চ্যাপ্টারগুলো একটু প্র্যাকটিস করে যাও, যাদের বেসিকটা অনেক স্ট্রং তাদের জন্য। আর যারা শুধু পাস নাম্বার তুলতে চাও তাদের হিসেবটা একটু আলাদা, তাদের জন্য কিছু স্পেশাল ট্রিক্স থাকবে, তাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তুমি কিন্তু চাইলেই খুব সহজে এই চ্যাপ্টারে 100তে 100 নাম্বার তুলতে পারবে যদি তোমার আগ্রহ থাকে, ইচ্ছে থাকে। চলো শুরু করি। আমাদের প্রথমে দেওয়া আছে লেনদেন, দ্বিতীয় অধ্যায়ের এটা। এটাই কিন্তু অ্যাকাউন্টিং অঙ্কের ভিত্তি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমার সাধারণত দুই ধরনের প্যাটার্নে এখানে অঙ্ক পাবে। একটা হচ্ছে তোমাদেরকে লেনদেন চিহ্নিতকরণ করতে বলবে, অর্থাৎ কোনটি লেনদেন আর কোনটি লেনদেন না। আমরা কি জানি, যেখানে টাকার আদান প্রদান ঘটে সেটাই হচ্ছে লেনদেন, আর যেখানে টাকার আদান প্রদান নেই সেটা হচ্ছে লেনদেন না। তারপরে হচ্ছে তোমাকে বলবে বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব, অর্থাৎ এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এই ছকে তোমাদেরকে বলবে লেনদেনের প্রভাবটা বের করতে। হ্যাঁ, এটা। এরপরে আসো দুতরফা দাখিলা, তৃতীয় অধ্যায়। এখান থেকে কিন্তু সাধারণত বড় ধরনের অঙ্ক আসে না, ছোট ট্রিকি প্রশ্ন আসে। যেমন তোমাদেরকে বলবে কিছু হিসাব দেওয়া থাকবে, বলবে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তারপরে বলবে মোট প্রাপ্তি ও প্রদানের পরিমাণ বের করো, ক্যাশ মেমো, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এই ছকগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, একটু ভালোভাবে আয়ত্ত করবে। আর পরীক্ষা যদি এগুলো আসে তাহলে কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। ছকের মধ্যে যে হিসাবের নাম, বিবরণ, এগুলো কিন্তু পেন্সিল দিয়ে স্পষ্টভাবে সুন্দর করে লিখবে। তুমি যদি শুধু ছকও আঁকতে পারো তাহলেও কিন্তু শিক্ষক তোমাকে মার্ক দিবে। আর এগুলো চেষ্টা করবে নোট করে রাখার, যাতে পরীক্ষার আগে চোখ বুলিয়ে যেতে পারো। এবার আসো আমি বলি, এই দুইটা অধ্যায় থেকে কিন্তু আলাদা আলাদাভাবে সৃজনশীল আসতে পারে, আবার দুইটা অধ্যায় মিলিয়ে একটা সৃজনশীল আসতে পারে। ঠিক আছে, তারপরে আসো দুই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তোমরা কারা কারা এই চ্যাপ্টারে কনফিউজড হয়ে যাও আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই মূলধন জাতীয় লেনদেন কি। দেখো, ব্যবসার মধ্যে যে লেনদেনটা অনিয়মিত ঘটে, টাকার পরিমাণ বড়, দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী বলতে 1 বছরের বেশি, সেগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন কিন্তু মূলধন জাতীয় লেনদেনের পুরোই বিপরীত। এখানে লেনদেনগুলো হচ্ছে প্রতিনিয়ত ঘটবে, বারবার ঘটবে। স্বল্প মেয়াদী, স্বল্প মেয়াদী বলতে হচ্ছে 1 বছরের কম সময়ে। আর টাকার অঙ্কও খুব ছোট হবে, যেমন তোমার কর্মচারীদের বেতন প্রদান। আর মূলধনটা হচ্ছে জমি কেনা, এরকম লেনদেন। এই দুইটা থেকে তোমাদের প্রশ্নের আসবে হচ্ছে, ধরো বললো তোমাকে মুনাফা জাতীয় লেনদেন আর মূলধন জাতীয় লেনদেন বের করো, অথবা দুইটার মধ্যে পার্থক্য বের করো, অথবা মূলধন জাতীয় লেনদেনের মধ্যে প্রাপ্তি এবং আয়ের মধ্যে পার্থক্য বের করো। আরেকটা টাইপ আসতে পারে, সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা চেনা কিন্তু খুবই সহজ, যেটা দেখে মনে হবে এটা মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু সেটা সেবা তোমরা 2-3 বছর ধরে পাবে, সেটাই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ দেখলে চোখ মেলেই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ঘরে বসিয়ে দিবে। এবার আসো জাবেদা নিয়ে। জাবেদা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে। বেশ কয়েক ধরনের জাবেদা হয় আমরা সবাই জানি, সাধারণত সাধারণ জাবেদাটা বেশি আসে। সেখানে তোমরা পাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। প্রশ্নে যদি বলা হয় ব্যাখ্যা সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, ব্যাখ্যা সহ জাবেদা করো, তাহলে অবশ্যই ব্যাখ্যা দিবে। আর যদি কিছুই না বলে তাহলে কিন্তু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, ব্যাখ্যা দিলে ভালো, না দিলে তোমারই সময় বেঁচে যাবে। তারপরে বিশেষ জাবেদা, বিশেষ জাবেদার মধ্যে পড়ে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। যদি দেখো প্রশ্নে বলা হয়েছে চালান নং বা শর্ত, তাহলে অবশ্যই কি করবে, বিশেষ জাবেদা করে দিবে। এরপরে আসো প্রকৃত জাবেদা নিয়ে। প্রকৃত জাবেদার মধ্যে সংশোধনী বা সমাপনী জাবেদা আসে, ছোট প্রশ্ন আকারে আসে, তবে না আসার সম্ভাবনা আছে। বেশি বেশি হচ্ছে সাধারণ জাবেদাগুলোই আসে। এবার আসো খতিয়ান, সপ্তম অধ্যায়ের চ্যাপ্টার এটা। খতিয়ানের মধ্যে আমরা জানি দুই ধরনের ছক আছে, চলমান জের ছক আর টি ছক। প্রশ্ন যদি বলা হয় চলমান জের ছক করো, তবে চলমান জের ছক করবে, আর টি ছকের কথা বললে টি ছক করবে। কিন্তু যদি কিছুই না বলা হয় তাহলে অবশ্যই অবশ্যই চলমান জের ছক করে দিবে, কারণ চলমান জের ছকটা হচ্ছে আধুনিক পদ্ধতি, এটাই পরীক্ষাতে বেশি আসে। এখানে ব্যালেন্স সিডি বা বিডি বের করার কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এরপরে আসো
আর্থিক বিবরণী সবার ভয়ের চ্যাপ্টার, শেষে গিয়ে অ্যান্সার মিলে না। আমারও ছোটবেলায় অ্যান্সার মিলতো না প্রথম প্রথম। তো আর্থিক বিবরণী নিয়ে কারা কারা ভয় পাও আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। আর্থিক বিবরণীতে কিন্তু এবার তোমাদের সিলেবাস আরো শর্ট করে দিয়েছে। বিষয়দায়ী বিবরণী পাবে আর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী পাবে, আর্থিক বিবরণী তোমাদের নেই। তবু তোমরা যারা বেসিকে স্ট্রং করতে চাও, কারণ তোমাদের হচ্ছে ইন্টারে গিয়ে আর্থিক বিবরণী পাবে, তাই আর্থিক বিবরণীটা পরীক্ষার পরে চাইলে একটু শিখে নিতে পারো, তোমার নিজের জন্য, তোমার নিজেরই ভালো হবে। আমরা বিষয়দায়ী বিবরণীতে কি দেখতে পাই? বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট মুনাফা, তারপর হচ্ছে পরিচালন এবং অন্যান্য ব্যয়, এগুলো থেকে যোগ বিয়োগ করে আমরা নেট মুনাফাটা বের করব। এবার আসো মালিকানা সত্ত্ব বিবরণী নিয়ে। মালিকানা সত্ত্ব বের করা কিন্তু খুবই সহজ। রেওয়া মিল থেকে প্রারম্ভিক মূলধনটা বের করবে, এরপর যদি অতিরিক্ত মূলধন দেওয়া থাকে সেটা যোগ করবে। বিষয়দায়ী বিবরণী থেকে যে নিট মুনাফা বের হয়েছিল সেটা যোগ করবে। যদি নিট ক্ষতি বের হয় তাহলে সেটা বিয়োগ করবে, উত্তোলন থাকলে উত্তোলন বিয়োগ করে দিবে, ব্যাস হয়ে গেল। এই মালিকানা সত্ত্ব বিবরণী ছোট করতে পারলে তুমি কিন্তু 4 নাম্বার নিশ্চিত পেয়ে যাবে। আর এটা তো হচ্ছে আর্থিক বিবরণী করা বাধ্যতামূলক প্রশ্ন, তাই তুমি যদি ধাপে ধাপে করতে পারো, পুরো অঙ্ক না মিললো ধাপে ধাপে যদি সঠিক হয় তোমার, তাও কিন্তু তুমি এখানে নম্বর পাবে। ঠিক আছে, এবার আসো আমি বলি কারা কারা শুধু 5 নাম্বার তুলতে চাও একটু কমেন্টে আমাকে জানাও। তারা কিন্তু লেনদেন আর হচ্ছে দুই তরফা দাখিলা, এই দুইটা চ্যাপ্টার এবং জাবেদা, এই 3টা চ্যাপ্টার করে যেতে পারো। এই 3টা চ্যাপ্টার থেকে তোমরা 3টা সৃজনশীল কমন পেয়ে যাবে। বাট আমি কিন্তু বলেছি আগেই, লেনদেন আর হচ্ছে দুই তরফা দাখিলা, এখান থেকে তোমরা একটা সৃজনশীলও পেতে পারো। তাই যদি তুমি রিস্ক না নিতে চাও, তুমি হচ্ছে মূলধন আর মুনাফা জাতীয় লেনদেন এই চ্যাপ্টারটা ভালোভাবে দেখে যাবে। এখান থেকে কিন্তু নাম্বার তোলা খুবই সহজ পরীক্ষাতে। তুমি একটু প্র্যাকটিস করলেই আর কষ্ট করে একটু মনে রাখলেই এখান থেকে 10 নাম্বার চোখ বন্ধ করে পেয়ে যাবে। আর যারা A+ পেতে চাও তারা অবশ্যই বইয়ের মধ্যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালোভাবে দেখে যাবে, প্লাস আর্থিক বিবরণীটা হচ্ছে করে যাবে, সমন্বয়গুলো কিভাবে করে এই প্রসেসটা মনে রাখবে। এবং জাবেদার খতিয়ান থেকে হচ্ছে এই কয়টা বোর্ড করলেই তোমরা এর ধরনটা বুঝতে পারবে, কোশ্চেনের টাইপটা বুঝতে পারবে। এবার আসো আমি বোর্ড নিয়ে কথা বলি। কিছু বোর্ড আমি শর্টলিস্ট করেছি, তোমরা যদি বিশেষ করে 23 সালের বোর্ডটা করতে পারো সবগুলো বোর্ড, তাহলে কিন্তু অ্যাকাউন্টিং SSC 26 ব্যাচ যে আসো তোমরা অনেক এগিয়ে থাকবে। এবার দেখো, বেসিকটা যারা স্ট্রং করতে চাও, যাদের বেসিক আগে থেকে স্ট্রং, তারা কিন্তু চাইলে 20 সালের সকল বোর্ডগুলো প্র্যাকটিস করতে পারো, কারণ ওইটা ফুল সিলেবাসের ছিল আর হচ্ছে ওইখানে কিন্তু পূর্ণাঙ্গ প্রশ্ন ছিল। কিন্তু পরীক্ষার আগে তুমি এই বোর্ডগুলো শুধু প্র্যাকটিস করলেই হবে। বিশেষ করে 23 এবং 22 সালের বোর্ড রয়েছে, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, এই বোর্ডগুলো যদি করতে পারো, এই বোর্ডের কোশ্চেন কিন্তু রিপিট হয় বারবার। ঠিক আছে, কোশ্চেনের একদম কোশ্চেন সেম টু সেম রিপিট না পেলেও কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের ধরন কিন্তু তুমি কমন পাবেই পাবে। সো এটার একটা দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলো, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। হ্যাঁ, আর্থিক বিবরণীর এই ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, এই 3টা বোর্ড যদি তুমি করো তাহলে হচ্ছে তুমি সমন্বয়গুলো খুব ভালোভাবে ধরতে পারবে আর প্র্যাকটিসটাও ভালো হবে। তোমরা কারা কারা অ্যাকাউন্টিং এবং ফিনান্সের এরকম চ্যাপ্টার ভিত্তিক ক্লাস চাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরকম আরো ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো, আমি লিঙ্কগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।